গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা চাপা উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল। কেউ খুব জোরে বলছিল না, কিন্তু প্রায় সবার মুখে ফিসফিস করে একটা নাম ঘুরে বেড়াচ্ছিল। সেই নামটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে আসার পর থেকেই তাকে নিয়ে যত রকমের জল্পনা কল্পনা সম্ভব তার সবটুকুই হয়েছে। কেউ বলছে তিনি দেশ ছেড়ে চলে যাবেন, কেউ বলছে তিনি রাষ্ট্রপতি হবেন, আবার কেউ বলছে তিনি নীরবে নিজের কাজে ফিরে যাবেন। কিন্তু আসল সত্যিটা কি, সেটা জানতে গেলে পুরো গল্পটার গোড়া থেকে শুনতে হবে। শুরুটা ছিল একটা গুঞ্জন নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যখন শেষ হওয়ার দিকে এগিয়ে আসছিল, তখন থেকে একটা অংশ বেশ সরবভাবে প্রচার করতে শুরু করেছিল যে প্রফেসর ইউনূস দায়িত্ব হস্তান্তরের পর আর বাংলাদেশে থাকবেন না। তাদের কথা ছিল ক্ষমতা ছাড়ার পরপরই তিনি ব্যাগ গুছিয়ে বিদেশে পাড়ি দেবেন। এই কথাটা কারা প্রথম ছড়িয়েছিল সেটা নিশ্চিতভাবে বলা কঠিন, তবে এতটুকু বলা যায় যে এই গুজব ছড়ানোর পেছনে একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা ছিল প্রফেসর ইউনূসকে এমন একজন মানুষ হিসেবে দেখানো যিনি দেশের জন্য তেমন কিছুই করেননি, শুধু ক্ষমতার স্বাদ নিয়ে সুযোগ বুঝে বিদেশে পালিয়ে যাবেন। এই অপপ্রচারটা বেশ জোরে সোরে চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট আসছিল। কেউ কেউ তো এতটাই এগিয়ে গিয়েছিলেন যে তারা দাবি করছিলেন প্রফেসর ইউনূসের বিমানের টিকিটও কাটা হয়ে গেছে। পুরো ব্যাপারটা এমনভাবে সাজানো ছিল যেন মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় যে হ্যাঁ, তিনি সত্যি চলে যাচ্ছেন। কিন্তু এরপর ঘটল সেই ঘটনাটা যেটা অনেকটাই থামিয়ে দিল। প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একটা ঘোষণা দিলেন। সেই ঘোষণায় তিনি স্পষ্ট ভাষায় বললেন, এই দেশে আমার জন্ম, এই দেশে হবে আমার মৃত্যু। এই একটা বাক্য দিয়ে তিনি সব গুজবের মুখে তালা লাগিয়ে দিলেন। যারা বলছিলেন তিনি দেশ ছেড়ে চলে যাবেন, তাদের মুখে আর কোনো ভাষাই রইল না। প্রফেসর ইউনূস জানালেন তিনি গুলশানে তার নিজ বাসভবনে থাকবেন, কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। বাংলাদেশ তার ঠিকানা, বাংলাদেশই তার শেষ গন্তব্য। এই ঘোষণার পর দেশ জুড়ে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল ঠিকই, কিন্তু আরও একটা প্রশ্ন মাথায় চাড়া দিয়ে উঠল। সেই প্রশ্নটা ছিল, তাহলে প্রফেসর ইউনূস এখন কি করবেন? দায়িত্ব শেষ, দেশও ছাড়বেন না, তাহলে তার পরবর্তী পদক্ষেপটা কি? আর ঠিক এই জায়গাতেই গল্পটা আরও জটিল হয়ে গেল, কারণ এবার আরও একটা গুঞ্জন শুরু হলো। সেই গুঞ্জনটা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি চাঞ্চল্যকর। রাজনৈতিক মহলে খবর ছড়িয়ে পড়েছে যে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানোর একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেই প্রস্তাবটা দিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। খবরটা প্রথমে সবার সামনে নিয়ে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। তিনি যখন এই তথ্যটা জানালেন তখন রীতিমতো নড়চড়ে বসলেন সবাই, কারণ এটা কোনো সাধারণ খবর ছিল না। এটা ছিল এমন একটা খবর যেটা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের চিত্রটাই পুরোপুরি বদলে দিতে পারে। একবার ভাবুন, একদিকে তারেক রহমান মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, আর অন্যদিকে রাষ্ট্রপতি ভবনে বসে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দুইজন যদি একসাথে বাংলাদেশকে নেতৃত্ব দেন, তাহলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা কি কেউ কল্পনা করতে পারেন? তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং যার রাজনৈতিক দূরদৃষ্টি নিয়ে অনেকেই আশাবাদী, তার পাশে যদি প্রফেসর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক মানের সম্মানিত ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে থাকেন, তাহলে দেশের সরকার সত্যি একটা প্রভাবশালী অবস্থানে পৌঁছে যেতে পারে। এটা শুধু কারো ব্যক্তিগত মতামত নয়, এটা অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী যখন এই খবরটা সবার সামনে তুলে ধরলেন, তখন তিনি আরও একটা কথা বললেন যেটা সবাইকে থমকে দিল। তিনি বললেন, প্রফেসর ইউনূস নিজে এই প্রস্তাবে রাজি হননি, অর্থাৎ রাষ্ট্রপতি হওয়ার সুযোগ এসেছিল তার কাছে, কিন্তু তিনি নিজে থেকে সেটা প্রত্যাখ্যান করেছেন। এখানে আসে আসল চমকটা। একজন মানুষ যিনি চাইলেই দেশের সর্বোচ্চ পদে বসতে পারতেন, তিনি নিজেই সেই পথে হাঁটলেন না। কেন হাঁটলেন না, সেটা নিয়ে নানা মহলে নানা রকম বিশ্লেষণ চলছে। তবে এই খবরের সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। একটা অংশ বলছে অ্যাডভোকেট রাজ্জাকী যা বলেন সেটার কোনো প্রমাণ নেই, বিএনপি থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, ফলে এই প্রস্তাবের ব্যাপারটা সত্যি নাকি গুজব সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস নিশ্চিত যে এই খবর মানুষের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ মনে করছেন যে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হন। তারা স্বপ্ন দেখছিলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করে তিনি সরাসরি রাষ্ট্রপতি ভবনে যাবেন। এই স্বপ্ন যেন এখন ভেঙে যাবে সেটা অনেকেই মেনে নিতে পারছেন না। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী তার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি মনে করেছেন দেশের স্বার্থে ডক্টর ইউনূসের এই প্রস্তাবটি গ্রহণ করা উচিত ছিল। তার যুক্তি হলো, শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা চিন্তা করলে হবে না, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান কোথায় সেটা
সেটা ভাবতে হবে। আর সময়ের বিচারে এই মুহূর্তে বাংলাদেশের এমন একজন রাষ্ট্রপতি দরকার যিনি বিশ্বের দরবারে দেশের হয়ে কথা বলতে পারবেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবেন। আর সেই কাজের জন্য ডক্টর ইউনূসের চেয়ে উপযুক্ত কাউকে খুঁজে পাওয়া কঠিন। রাজ্জাকী একটা চমৎকার উপমা ব্যবহার করেছেন তার বক্তব্যে। তিনি বলছেন, প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হওয়া মানে পুরো দেশটা একটা আন্তর্জাতিক ছাতার নিচে থাকা। সেই ছাতা এতটাই মজবুত হতো যে অনেক বড় কোনো ঝড় এলেও সেটা বাংলাদেশ কাঁপাতে পারবে না। কথাটা শুনতে কিছুটা কাব্যিক মনে হলেও এর মধ্যে একটা গভীর সত্য লুকিয়ে রয়েছে। প্রফেসর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এতটাই প্রবল যে তিনি রাষ্ট্রপতি পদে থাকলে দেশের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক চাপ তৈরি করা কঠিন হয়ে পড়ত। বিশ্বের বড় বড় দেশগুলো বাংলাদেশকে অন্য চোখে দেখত। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি সুবিধাজনক অবস্থানে থাকত। কিন্তু গল্পটা এখানে শেষ নয়, কারণ প্রফেসর ইউনূস নিজে আগে থেকেই বলে রেখেছিলেন তিনি দায়িত্ব ছাড়ার পর কি করবেন। তিনি বেশ কয়েকবার স্পষ্ট করে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে আসার পর তিনি তার পুরনো কাজে ফিরে যাবেন। আর তার সেই পুরনো কাজটা কি? আর সেটা হলো তার বিশ্বখ্যাত ইউনূস সেন্টারে বসে 3G থিওরি নিয়ে গবেষণা করা, সেই তত্ত্বকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া। 3G থিওরি অর্থাৎ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এমিনেশন, এই তিনটি লক্ষ্য নিয়ে কাজ করা হলো তার জীবনের মূল উদ্দেশ্য। তিনি মনে করেছেন রাষ্ট্রপতি বা কোনো রাজনৈতিক পদে বসে যতটুকু কাজ করা যায় তার চেয়ে অনেক বেশি কাজ করা যায় সম্ভবত একজন স্বাধীন গবেষক এবং সমাজ উদ্যোক্তা হিসেবে। এখন প্রশ্ন হলো, প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি না হওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? এই প্রশ্নের উত্তর দিতে গেলে দুটো দিক থেকে ভাবতে হবে। একটা অংশ মনে করছে যে এটা বরং ভালোই হচ্ছে যেন তিনি রাষ্ট্রপতি হননি। তাদের যুক্তি হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার পর যদি সেই ব্যক্তি নির্বাচিত সরকারের আমলে রাষ্ট্রপতি হয়ে বসেন তাহলে তার উপদেষ্টা থাকাকালীন সময়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠতে পারে। মানুষ ভাবতে পারে তিনি কি তাহলে প্রধান উপদেষ্টা থাকার সময়ই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার পরিকল্পনা করেছিলেন? তার সময়ে সিদ্ধান্তগুলো কি তাহলে নিরপেক্ষ ছিল, নাকি তার ভবিষ্যৎ রাজনীতির পদের কথা মাথায় রেখেই না হয়েছিল? এই ধরনের প্রশ্ন উঠলে প্রফেসর ইউনূসের সারা জীবন অর্জন সব ম্লান হয়ে যাবে। তাই তিনি রাষ্ট্রপতি না হয়ে বরং নিজেকে সব ধরনের রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখলেন। অন্যদিকে আরো একটা অংশ মনে করছে তার রাষ্ট্রপতি হওয়া উচিত ছিল। তাদের কথা হলো, বাংলাদেশে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে একজন আন্তর্জাতিক পরিচিতি এবং সম্মানিত ব্যক্তির রাষ্ট্রপ্রধান হওয়া জরুরি ছিল। দেশের অর্থনৈতিক চাপ রয়েছে, কূটনৈতিক সম্পর্কগুলো নতুন করে সাজাতে হচ্ছে, আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সবকিছু বিবেচনা করলে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হওয়ায় দেশের জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারত। এদিকে প্রফেসর ইউনূস যখন রাষ্ট্রপতি হচ্ছে না সেটা নিশ্চিত হওয়ার পর এমন সব নজর ঘুরে গেছে অন্যদিকে। এখন প্রশ্ন হলো, তাহলে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? এই প্রশ্নের উত্তরে যে নামটা সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে সেটা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার নাম রাষ্ট্রপতির পদের জন্য আলোচনায় আসাটা অনেকের কাছে অবাক করার মতো কিছু নয়। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। দলের ভেতরে আরও একটা শক্তিশালী অবস্থান রয়েছে, তবে তার রাষ্ট্রপতি হওয়ার নিশ্চিত কিনা সেটা এখনো পরিষ্কার নয়। রাষ্ট্রপতির শেষ মুহূর্তে অনেক কিছু বদলে যেতে পারে, তাই এই মুহূর্তে কাউকে নিশ্চিত রাষ্ট্রপতি বলে ঘোষণা দেওয়া তাড়াহুড়ো হবে। তবে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে, সেটা হলো প্রফেসর ইউনূস হয়তো কোনো সরকারি পদে থাকবেন না, কিন্তু তিনি বাংলাদেশের জন্য কাজ করতে থামবেন না। তিনি যে কোনো সময় তার মেধা দিয়ে, তার পরামর্শ দিয়ে, তার আন্তর্জাতিক প্রভাব দিয়ে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত রয়েছেন। এটা তিনি নিজে বলেছেন এবং এটা তিনি আগেও প্রমাণ করেছেন। গ্রামীণ ব্যাংক তৈরি করে তিনি দেখিয়ে দিয়েছেন একজন মানুষ সরকারি পদে না থেকেও কোটি কোটি মানুষের জীবন বদলে দিতে পারে। ক্ষুদ্র ঋণের ধারণা দিয়ে তিনি শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর দারিদ্র্য বিমোচনের ধারণাটাই বদলে দিয়েছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে গরিব মানুষেরাও ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। এই কাজের জন্য তিনি 2026 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তাই অনেকেই বলছে প্রফেসর ইউনূসের জন্য রাষ্ট্রপতি পদটা খুব একটা ছোট, তিনি এর চেয়ে অনেক বড় কাজ করতে পারেন। তার 3G থিওরি যদি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে সেটা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্য একটা মডেল হয়ে দাঁড়াবে। এবং সেই কাজটাই করতে হবে যাকে রাষ্ট্রপতি ভবনে 4 দেয়ালের ভিতরে বসে থাকলে চলবে না। তাকে মাঠে নামতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, নতুন নতুন উদ্যোগ শুরু করতে হবে। এখনো সবার চোখ দুটো দিকে। একদিকে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সেটা নিয়ে অনেকে অপেক্ষা করছেন, অন্যদিকে প্রফেসর ইউনূস তার ইউনূস সেন্টারে বসে কি নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন সেটা দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অনেক কিছুই অনিশ্চিত। কে কোন দায়িত্ব পাবেন, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে, এবং এটা নিয়ে প্রতিদিন নতুন নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু একটা জিনিস অত্যন্ত নিশ্চিত হয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছাড়ছেন না। তিনি এই মাটিতেই থাকবেন, এই মাটির জন্য কাজ করবেন,
আর সেটাই হয়তো সবচেয়ে বড় খবর। কারণ একটা দেশের জন্য তার সবচেয়ে যোগ্য সন্তান যখন দেশ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন সেই দেশের মানুষ আশার আলো কখনো নেভান না। প্রফেসর ইউনূস সেই আশার আলো হয়ে থাকবেন বাংলাদেশের মানুষের কাছে। তিনি রাষ্ট্রপতি হয়ে থাক বা না থাক, তিনি রাষ্ট্রপতি হন বা না হন, এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে কি ঘটছে। রাজনীতির মাঠে নতুন কোনো চমক আসে কিনা, খন্দকার মোশাররফ হোসেন কি সত্যি রাষ্ট্রপতি হবেন নাকি শেষ মুহূর্তে অন্য কেউ এসে যাবেন, আর প্রফেসর ইউনূস কি সত্যি শুধু তার গবেষণায় মনোযোগ দেবেন নাকি কোনো এক সময়ে আবার রাজনৈতিক মঞ্চে ফিরে আসবেন, এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। তবে এই মুহূর্তে যতটুকু জানা যাচ্ছে তাতে একটা কথা বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধ্যায় এখনো শেষ হয়নি। হয়তো নতুন কোনো অধ্যায়ের শুরু এখান থেকেই হতে চলেছে, শুধু সেটা কেমন হবে সেটা এখনো কেউ জানে না।